আজ 10 লাখ টাকার বিনিময়ে একটা ধর্ষিতা মেয়েকে বিয়ে করলাম। আমি আর নূপুর বাসর ঘরে চুপ করে বসে আছি অনেকক্ষণ ধরে, কেউ কারো সাথে কথা বলি না। আমি দেখছিলাম মেয়েটা কি করে। মেয়েটা আর চোখে আমার দিকে তাকাচ্ছে, মনে হয় কিছু বলতে চাচ্ছে। নিজেকে একটু সামলিয়ে বললাম, কিছু বলবে? মেয়েটি বলল, ঘুমাবেন না? আমি বললাম, সোফায় ঘুমাবো, তুমি এখানে ঘুমিয়ে পড়ো। নূপুর বলল, আজকে আমাদের বাসর রাত, আমি একলা ঘুমাবো কেন? রিয়াজ বলল, তোমার হয়তো জানা নেই, তুমি একজন ধর্ষিতা মেয়ে। সাথে সাথে রেগে গিয়ে নূপুর বলল, ব্যাস, আর কোনো কথা বলবেন না, আমি ধর্ষিতা ওই কথা তুমি জানতে না? রিয়াজ বলল, আমি জানতাম, তবে তোমার আব্বার কথা রাখতে আর আমার মায়ের জান বাঁচাতেই তোমাকে বিয়ে করেছি। মেয়েটি কাঁদতে কাঁদতে বলল, ধর্ষিতার দিকে কেউ ফিরে তাকায় না। আচ্ছা, বলতে পারবেন এখানে ধর্ষিতার অপরাধটা কি ছিল? যে ধর্ষণ করেছে সেও হয়তো আপনার মতো কোনো না কোনো মায়ের সন্তান। রিয়াজ আর কিছু বলতে না পেরে শুধু কথাগুলো শুনে যাচ্ছে। আমি আপনাকে বলেছি আমাকে বিয়ে করতে, কেন আমাকে বিয়ে করেছেন? রিয়াজ এবার বলল, যতই কথা বলো না কেন, আমি ধর্ষিতা মেয়ের সাথে বাসর করতে পারবো না। এ কথা বলেই খাট থেকে নেমে নিচে বিছানা করে শুয়ে রইল। পরের দিন সকালবেলা রিয়াজ ড্রয়িং রুমে বসে ল্যাপটপে কি যেন দেখছিল। ঠিক এমন সময় নূপুর ওয়াশরুম থেকে ভেজা কাপড়ে বের হয়ে রিয়াজের সামনে আসলো। বলল, আমার জামার চেইনটা খুলে দাও। রিয়াজ অনেকটাই লজ্জা পাচ্ছে, শুনেও না শোনার ভান করে ল্যাপটপের দিকে এক নজরে তাকিয়ে আছে। নূপুর আবারও বলল, কি হলো, জামার চেইনটা খুলে দাও। রিয়াজ বিরক্ত ভাব নিয়ে বলল, আমি পারবো না, কারো জামার চেইন খোলার জন্য এখানে বসে থাকিনি। ঠিক এমন সময় দরজা খুলে ভেতরে ঢুকলো রিয়াজের খালাতো ভাই সাইমন। সাইমন নূপুরকে ভেজা কাপড়ে দেখে বলল, আরে ভাবি, আপনাকে দেখতে তো হেব্বি জোস লাগছে, সত্যি আপনার রূপের প্রশংসা করতে হয়। নূপুর মনে মনে ভাবলো, খালাতো ভাইকে দিয়ে আমি আমার জামার চেইনটা খোলাবো, দেখি রিয়াজের খারাপ লাগে কিনা। ভাবি বলল, ভাইয়া, আমি একটা বিপদে পড়ে গেছি। খালাতো ভাই সাইমন বলল, এই ভাই থাকতে তোমার আবার কিসের বিপদ? এসব কথায় কান দিচ্ছে না রিয়াজ। ভাবি এবার পেছনের দিকে ঘুরে সাইমনকে বলল, আমার জামার চেইনটা খুলে দাও। সাইমন চেইনটা খুলে দিল। নূপুর ওয়াশরুমের দিকে চলে গেল। এদিকে রিয়াজের মনে কেন জানি হিংসা লাগছে, যদিও যা গতকাল রাতে ধর্ষিতা মেয়ের দিকে তাকাবে না বলেছিল, আজকে কেনই বা তার জন্য মায়া লাগছে কিছুই বুঝছে না। ইচ্ছে করছিল সাইমনকে জোরে একটা থাপ্পড় দেই। রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে গেল, রিয়াজ আস্তে করে রুমে গেল। দরজা খুলে ভেতরে ঢুকতেই দেখলো তার বোন নূপুর গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। দেখতে যেন লাগছে আকাশ থেকে নেমে আসা ডানা কাটা পরি, গোল গাল মায়াবী চেহারা। রিয়াজ এসবে তোয়াক্কা না করে আবারও নিচে বিছানা করে শুয়ে রইল। বিছানায় শুয়ে রিয়াজ এপাশ ওপাশ করছে, কিছুতেই ঘুম আসছে না। এদিকে খাটের উপর শুয়ে থাকা তার স্ত্রী নূপুর মনে করেছিল তার স্বামী আজকে তার পাশে ঘুমাবে। নূপুর এবার প্রচন্ড কান্নাকাটি করতে লাগলো। রিয়াজ বিছানা থেকে উঠে বসে বলল, কি হয়েছে, কান্নাকাটি করছো কেন? নূপুর এবার কান্না করতে করতে বলল, তুমি আমাকে বিয়ে করলে কেন, যদি স্ত্রীর অধিকার দিতে না পারো? রিয়াজ বলল, আমি তোমাকে বিয়ে করেছি কেন, তাহলে শোনো। আমি তোমার বাবার অফিসে চাকরি করতাম। একদিন তোমার বাবা আমাকে তার রুমে ডেকে নিয়ে গেল, আমার হাত দুটো ধরে বলল, বাবা, আমার একটা কথা রাখবে? রিয়াজ বলল, বলুন আঙ্কেল, কোনো সমস্যা নেই। তোমার আব্বা বলল, তুমি জানো আমার মেয়ে ধর্ষিতা হয়েছে, সারাক্ষণ একা একা বাসায় বসে থাকে, আমিও ব্যবসার চাপে সময় দিতে পারছি না, তুমি আমার মেয়েকে বিয়ে করো। আমি বললাম, আঙ্কেল, আমি কেন ধর্ষিতা মেয়েকে বিয়ে করব? ওই সময় খন্দকার সাহেব কান্না করতে করতে বলল, বাবা, আমি নিরুপায়, আমার মেয়েকে বাঁচাও, নয়তো যে কোনো সময় আত্মহত্যা করে বসবে। ঠিক সেই সময় হাসপাতাল থেকে ফোন আসলো, আর তারা জানালো তাড়াতাড়ি 10 লাখ টাকা জমা করে দিতে, অপারেশন করতে হবে, নয়তো নাকি মাকে বাঁচানো যাবে না। আমি আর কিছুতেই ভাবতে পারছিলাম না, আমি আর কিছু ভাবতেও চাই না। আমি 10 লাখ টাকার বিনিময়ে বসের সব শর্ত মেনে নিলাম, আর বসের ধর্ষিতা মেয়েটাকে বিয়ে করতে রাজি হয়ে গেলাম। নূপুরের কান্না আরো বেড়ে গেল। বলল, আমি তো মনে করেছিলাম তুমি আমাকে পছন্দ করে বিয়ে করেছো, এখন জানতে পারলাম বাবার টাকার লোভে আমাকে বিয়ে করেছো। রিয়াজ খুব ভাবনায় পড়ে গেল, আসলে কি আমি মেয়েটার প্রতি অবিচার করছি? মেয়েটাকে এই কথাগুলো বলা উচিত হয়নি। নূপুর বলল, আমি কালকে সকালে আমার বাবার বাড়ি চলে যাব, আমি কারো করুণায় বেঁচে থাকতে চাই না। এ কথা বলে ওপাশ হয়ে শুয়ে পড়ল, নিজে নিজে কাঁদতে লাগলো। সকালবেলা কলিং বেলের শব্দ শুনে নূপুর ঘুম থেকে উঠে দরজা খুলল। বাহির থেকে ভেতরে ঢুকলো নূপুরের বাবা, হাতে কয়েকটা শপিং ব্যাগ। বলল, কেমন আছিস মা তুই? দরজার আড়াল থেকে রিয়াজ মনে মনে ভাবলো, নিশ্চয় নূপুর তার আব্বাকে ফোন করে সব কথা বলে দিয়েছে। এবার নূপুরের আব্বা জিজ্ঞেস করলো, জামাই বাবা যে কোথায়? নূপুর বলল, ভেতরে ঘুমাচ্ছে। এবার নূপুর আব্বার হাত থেকে জিনিসপত্র নিয়ে আব্বাকে ড্রয়িং রুমে বসতে দিল। একটু পরে রিয়াজ এসে বলল, আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? শ্বশুর বলল, ওয়ালাইকুম সালাম, ভালো আছি বাবা। নূপুরের বাবা বলল, তোমাকে চাকরি
চাকরিটা আর করতে হবে না। রিয়াজ মনে মনে ভেবে নিল নূপুরের বাবার এমন কথাতে রিয়াজের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তার মানে নূপুর আমার সব শেষ করে দিয়েছে। শ্বশুর এবার বলল, তেমন কিছু নয়, অফিস আমি সামলে নেব, তুমি আমার মেয়েটাকে সময় দাও, ওকে নিয়ে কোথাও ঘুরতে যাও। হাতে একটা চাবি দিয়ে বলল, এই নাও আমার গাড়ির চাবি, আজকে থেকে গাড়ি তোমাকে দিয়ে দিলাম। আসলে রিয়াজ বুঝতে পারছে না কি হতে যাচ্ছে। শ্বশুর এবার জিজ্ঞেস করলো, তোমার আম্মা কোথায়, তার শরীরের অবস্থা কেমন? রিয়াজ বলল, আম্মা ভেতরের রুমে আছে, আপনি ওখানে গিয়ে বসে কথা বলুন। শ্বশুর ভেতরের রুমে চলে গেল। রিয়াজ এবার খুশি মনে রুমের দিকে আসতে লক্ষ্য করলো তার খালাতো ভাই সাইমন কেমন জানি নূপুরের পেছনে লেগে আছে। নূপুর শ্বশুরের জন্য নাস্তা রেডি করছিল। ডাইনিং টেবিলের দরজার আড়াল থেকে সাইমন এক নজরে নূপুরের দিকে তাকিয়ে রইল। একটু পর নূপুর নাস্তা রেডি করে দিয়ে ওয়াশরুমে ঢুকলো। পেছন পেছন তাড়াহুড়ো করে সাইমনও ওয়াশরুমে ঢুকে গেল। রিয়াজ দেরি না করে দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল। সাইমনের গালে ঠাস ঠাস থাপ্পড় দিয়ে রিয়াজ বলল, বেয়াদব, তোকে আশকারা দিয়ে দিয়ে মাথায় তুলেছি। সেই ছোটবেলায় তোর মা মারা গিয়েছিল, আমি তোকে এনে বাড়িতে আশ্রয় দিয়ে মানুষ করেছি, আজকে তুই তার প্রতিদান এইভাবেই দিলি? সাইমন হতভম্ব হয়ে গেল। নূপুর মুখে কাপড় দিয়ে কান্না করে যাচ্ছে। মুখ থেকে কাপড় সরিয়ে নূপুর বলল, যে পুরুষ নিজের স্ত্রীর প্রতি অবিচার করে তার মুখে তো এসব নীতি কথা মানায় না। রিয়াজ এবার রাগান্বিত হয়ে বলল, নূপুর তুমি চুপ করো। সাইমনকে বলল, এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যাবি, আজকে থেকে তোর মুখ যেন আমি আর না দেখি। এ কথা বলেই ওয়াশরুম থেকে ধাক্কা দিয়ে সাইমনকে বের করে দিল এবং নূপুরকে জড়িয়ে ধরে শাওয়ারের পানি ছেড়ে দিয়ে দুজন ইচ্ছে মতো ভিজতে লাগলো। সম্মানিত দর্শক শ্রোতা, আমি মঞ্জুর মোর্শেদ মনে করি একজন খারাপ চরিত্রের মেয়ে থেকে ধর্ষিতা মেয়ে অনেক ভালো, কারণ মেয়েটি তার ইচ্ছায় ধর্ষিত হয়নি। সমাজের নর্দমার কীটগুলো তার উপর অমানবিক আচরণ চালিয়েছে। তাই ধর্ষিতাকে নয়, ধর্ষককেই ঘৃণা করুন, তবেই না আমাদের সমাজ আলোর পথ দেখবে। রচনা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, ক্যামেরায় রিমন।